আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? অনেকদিন চুপ থাকছি আর চুপ থাকতে পারতেছি না, কারণ এখন অনেক বেশি হয়ে যাচ্ছে, এক্সট্রিম হয়ে যাচ্ছে। আপনারাও দেখছেন লাস্ট যে ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন, অনেক ধরনের কৌতূহল। লাস্ট যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে ওই ভদ্রমহিলারই একটা মামলা। ওই মহিলা একটা মামলা করছে আমার নামে, মানে মামলার প্রেক্ষেপে আরেকটা মামলা করছে যে আমি নাকি তাকে ফোন দিয়েছি, হুমকি দিয়েছি, তাকে মেরে ফেলবো এরকম হুমকি দিয়েছি, মামলা না তুললে এগুলা সেগুলা, এটা বলে মামলা করছে। সেই মামলা করছে না, জিটি করছিল, সেই জিটি থেকে মামলা হয়েছে, দেন ওইটা থেকে ওয়ারেন্ট বের হয়েছে। এগুলার আগা মাথা কোনোটাই আমি কিছুই জানি না, বুঝি না। যেহেতু আপনাদের কাছে আমি আসছি আজকে সবকিছু একটু খোলাসা করতে, একটু সুন্দরভাবে কথা বলতে। আসলে আমি চুপ থাকছি, অনেক চুপ থাকতেছি, আমি অনেক ছাড় দিচ্ছি, মানে উনি যা পারতেছে, যত ধরনের বানট কথাবার্তা বলতে পারতেছে বলতেছে। এখন এসে আজকে একটা ভিডিও দেখলাম যেখানে বলতেছে আমি মেয়েদের ব্যবসা করি, মাদক ব্যবসা করি, কিশোর গ্যাং চালাই, আমি খারাপ মানুষ। ঠিক আছে, এত এত বাজে মানুষ, এত বাজে কাজগুলো আমি করতাম, আমার সাথে কেন আপনি ভাই ছিলেন, কেন আমার সাথে এখন পর্যন্ত আমার সাথে থাকার জন্য পাগলামি করতেছেন? যাই হোক, আমি আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, ভাই কেন ভাই আমাদের বাংলাদেশটা কি এতটাই তুচ্ছতাচ্ছিল্য হয়ে গেছে, বা বাংলাদেশের আইনটা কি এতই তুচ্ছতাচ্ছিল্য হয়ে গেছে? আমার মাথায় ঢুকে না যে সাংবাদিকগুলা ওর সাথে ঘুরে। ভাই আপনারা কি এতটাই গোলাম হয়ে গেছেন, ওর পাচাটা এত কুত্তা হয়ে গেছেন যে ও যা বলতেছে একতরফা কথাগুলো আপলোড করতেছেন, সেই কথার পৃষ্ঠে আপনি কোনো ধরনের প্রশ্ন কেন করতেছেন না? কেন আপনারা কিছু জানতে চান না ওই কথার পৃষ্ঠায়? তারপর আমি হুমকি দিয়েছি যে মামলাটা করছে, সেটাও তো অবশ্যই জাস্টিফাই করবে বাংলাদেশ আইন। আমি বাংলাদেশ আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল, অনেক সম্মান জানাই। আমি আশাবাদী এখনো যে বাংলাদেশ আইন আমার জন্য ভালো কিছু করবে ইনশাআল্লাহ। আমি যে ট্র্যাপে পড়েছিলাম সেই ট্র্যাপ থেকে বাংলাদেশ আইনই আমাকে বের করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের আইনে মেয়েদের জন্য অনেক ভালো ভালো ধারা দেওয়া আছে, ভালো ভালো কিছু আইন আছে, কারণ মেয়েদের প্রতি কিন্তু বেশি নির্যাতন হয়, আর মেয়েরা একটু দুর্বল মানুষ। তো মেয়েদের জন্য একটু ফ্যাসিলিটিস থাকবে, এটা আমিও মানি, এটা আমিও সাধুবাদ জানাই যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর আইন মেয়েদের জন্য আছে। পুরুষদের জন্য কিন্তু কোনো ধরনের আইন নাই, ঠিক আছে? সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। আমার কমপ্লেন শুধু এইখানে যে এত সুন্দর সুন্দর আইনগুলাকে যে অপব্যবহার করে, এইটার কেন স্টেপ নিচ্ছেন না? আইন অন্ধ, আইনের গতিতে চলে, আইন ধারা মোতাবেক চলে, সবই মানলাম, কিন্তু এইগুলা কন্ট্রোল তো আমরা মানুষরা করি। আইনজীবী যারা আছে, বড় বড় কর্মকর্তা যারা আছে, আমরা তো মানুষ, আমরা তো দেখি কি হচ্ছে না হচ্ছে, তাই না? একটা মানুষের ক্যারেক্টার, চরিত্র তো আপনারা দেখতেছেন, বুঝতেছেন। ভাই আমি 2018 সাল থেকে আমার ফ্যামিলিটা আমি রান করি, আমি আমার ফ্যামিলির মেরুদণ্ড। আমার ফ্যামিলিতে 3 জন বাকশ্রবণ প্রতিবন্ধী, আমার ভাই, বোন, ভাবি, ভাস্তি আছে, দেন বাবা, মা, আমি। এটা হচ্ছে আমার ফ্যামিলি। এটা আমি রান করি 2018 সাল থেকে। ওই ভদ্রমহিলার সাথে আমার পরিচয় 2021-এর প্রায় শেষের দিকে। অতএব তার সাথে আমার তিন বছরের মতন একটা সম্পর্ক। এর মধ্যে সম্পর্কটা কিভাবে হয়েছে এটা তো আপনারা যারা প্রথম থেকে আমাকে ফলো করেন বা প্রথম থেকে যারা দেখছেন তারা তো জানেন যে তার সাথে সম্পর্কটা প্রথমে অ্যাজ এ ফ্যান। সে আমার সবসময় বলছে, তার সাথে সম্পর্ক থাকার 1-1.5 বছরও বলছে আমি তার ডাইহার্ট ফ্যান, দ্যাটস ইট। এইভাবেই চলতেছিল লাইফটা, যে সে আমার ফ্যান, সে আমার ওয়েল উইশার। আর সে বারবার বলে যে আমি প্রতারক, আমি টাকা পয়সা নিয়ে চলে গেছি, এটা নিয়ে চলে গেছি, সেটা নিয়ে গেছি। ভাই প্রমাণ দেন, প্রমাণ দিলে আমি প্রকাশ্যে যেই শাস্তি দিবেন, আপনারা জুতার বাড়ি দিলে আমি জুতার বাড়িও নিতে রাজি আছি। যে আমি তাকে কোনো ধরনের ব্ল্যাকমেল করে বা তাকে কোনো ধরনের ফোর্স করে বা তাকে বাধ্য করছি আমাকে কিছু দিতে, আমাকে টাকা পয়সা দিতে। আমি তার কাছ থেকে লিকুইড মানি নেই কখনো, কখনো টাকা পয়সা নিয়ে তার সাথে আমার সম্পর্ক না। তার সাথে রিলেশনটা ভালো হওয়ার কারণ হচ্ছে সে ইনাফ ম্যাচিওর একটা মানুষ, সে জানে একটা মানুষকে কিভাবে ম্যানিপুলেট করতে হবে, একটা মানুষকে কিভাবে তার কন্ট্রোলে আনতে হবে, একটা মানুষকে কিভাবে চালাতে হবে, সে ভালো করে জানে। সে ইনাফ ম্যাচিওর, ইনাফ এডুকেটেড। লাইফস্টাইল তো আমি বলে শেষ করতে পারবো না, ওর কত ধরনের চরিত্র আছে, কত ধরনের লাইফস্টাইল আছে, এগুলো বলে তো আমি শেষ করতে পারবো না। অনেক ধরনের প্রফেশনেও ছিল,
যেসব প্রফেশনে থাকতে অনেক হিটলার হতে হয়, অনেক জায়গা থেকে পড়াশোনা করে বেশি, যেখান থেকে হিটলাররাই বের হয়। তো আমার কথাগুলো ওইখানে না, আমার কথাগুলো আপনারা নেগেটিভলি নেন না, অনেক যন্ত্রণা থেকে কথাগুলো বলতেছি। আমারও ব্যক্তিগত একটা জীবন আছে, আমারও ব্যক্তিগত একটা লাইফ আছে। আমি আমার মতন মুভ অন করতে চাই, আমি আমার মতন স্বাভাবিক জীবন যাপন করতে চাই। আমি তার মতন এরকম অশ্লীলতা করতে চাই না এই সোশ্যাল মিডিয়াতে। আর আমি এখন বুঝতে শিখছি, আমি বুঝি যে কি করতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ, এখন আমি বুঝি। এখন আর ম্যানিপুলেশন কাজ করবে না, সেটা কেটে গেছে, শেষ। সে প্রথম আমাকে এইটা গিফট করছে, সেটা গিফট করছে, এটা দিছে সেটা দিছে, দিয়ে দিয়ে গিফট করতে 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 ভালো একটা সম্পর্ক তৈরি করছে আমার সাথে, যে আমি তোমার ডাইহার্ট ফ্যান। তো একটা ফ্যানের কি চাওয়া থাকে? একটা ফ্যান তো চায় একটু স্টারের সাথে ঘুরবে, স্টারের সাথে ছবি তুলবে, স্টারের সাথে ভিডিও করবে, বা সেও একজন স্টার হবে, অ্যান্ড সে সাকসেস। আপনারা বাংলাদেশের অলিতে গলিতে, চিপা চাপায়, মফস্বল গ্রামে যান, শহরে যান, যেখানেই যান, এই ভদ্রমহিলাকে সবাই চিনে এখন। ঠিক আছে, এটা কার মাধ্যমে হয়েছে? কন্টেন্ট ক্রিয়েশন কে করতো আগে? কন্টেন্ট ক্রিয়েটর কে আগে ফ্যান ছিল কার? এগুলো কি ভুলে গেছেন আপনারা? আমি 2018 সাল থেকে ভিডিও করে আমার পরিবার আমি চালাই। ভাই আমি খুব ছোটখাটো একটা মানুষ, সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেই, মোটামুটি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছিলাম, কিন্তু আমার বাবার সাথে একটা প্রতারণা হয়ে গেছে। প্রতারণা হওয়ার পর আমরা খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে কাটাইছি আমাদের জীবনটা, বিশেষ করে আমার লাইফটা আমি খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে কাটাইছি। যখন থেকে আমি বুঝতে শিখছি, যখন থেকে আমি বুঝের হয়েছি, তখন থেকে মানে অভাব জিনিসটা দেখে দেখে বড় হয়েছি। সো টাকা পয়সা এগুলো অনেক ম্যাটার করে লাইফে। হ্যাঁ, আমাকে যখন একটা মানুষ টাকা খরচ করে এইটা গিফট করতেছে, সেটা গিফট করতেছে, তখন আমার কাছে মনে হয়েছে যে না, সে টাকা খরচ করছে আমার পিছনে, আমি তাকে একটু শ্রম দিই, আমি তাকে সময় দিই, তাকে সে যেটা চায় তাকে আমি দিই। সে ফেমাস হতে চায়, তাকে ফেমাস করে দিই। আমি একটা 2 মিলিয়নের পার্টি করলাম আমার যখন টিকটকে 2 মিলিয়ন হয়েছিল অনেক দিন আগে। 2 মিলিয়নের পার্টি করার সময় একটা ভিডিও আপলোড হয়, সেইখান থেকেই কন্ট্রোভার্সি শুরু মানুষের। ভাই আপনারা পারেনও, ভাই আপনারা পারেনও একটা মানুষের জীবনের কি হবে না হবে, তার ভবিষ্যৎ কি হবে না হবে, ইউ ডোন্ট গিভ আ ফাকিং শিট ব্রো। দেন না, খালি নিজের স্যাটিসফ্যাকশন নিয়ে নিজেরা থাকেন। একটা মানুষকে 2টা গালি দিতে পারলে আপনার কাছে মনে হয় যে আপনি শান্তি পাইছেন, আপনি স্যাটিসফাইড, কিন্তু আপনি ঘুমাইলে কিন্তু আপনি ভুলে যাচ্ছেন। কিন্তু আপনি যাকে গালি দিচ্ছেন সে কিন্তু মাথায় রাখতেছে আপনি গালি দিচ্ছেন। আপনার স্যাটিসফ্যাকশন কিন্তু বেশিক্ষণ থাকবে না আপনার সাথে। আমি একটা পার্টি করছি, 2 মিলিয়ন সেলিব্রেশন করছি, ওইখানে আমি কোট পরছি, ওই ভদ্রমহিলা সাদা ড্রেস পরছে। এটা নিয়েও আপনাদের সমস্যা। কি সমস্যা? যে আমি বিয়ে করছি, টাকার লোভে বুড়ো বেটি বিয়ে করছে টিকটকার প্রিন্স মামুন। এই গুঞ্জন শুরু করলেন, এখন পর্যন্ত চালাচ্ছেন। এখন অবশ্যই একটু কমছে ঠিকঠাক, কিন্তু এখন আবার ওই ভদ্রমহিলা আবার আমাকে নিয়ে এই সমস্ত কথাবার্তা বলা শুরু করছে, আবার মামলা মোকদ্দমা করা শুরু করছে। আবার যখন ওনার সাথে যে সাংবাদিকগুলো ঘুরে, আমি কি আবার রিসেন্টলি দেখলাম কিছু সাংবাদিক ভাইরা আছে, তারা আবার প্রশ্ন করছে, কিন্তু প্রশ্ন করে উত্তর নিতে পারে না। আমি এখানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড, বাংলাদেশের যে সাংবাদিক ভাইরা আছে তাদের কাছ থেকে খুবই ডিসঅ্যাপয়েন্টেড, খুবই। ভাই আপনি আমাকে প্রশ্ন করেন কে আসবেন, আমি সলিড জবাব দিব আপনাদেরকে, আমি সলিড জবাব দিব উইথ এভিডেন্স। তার সাথে আমি প্রথমে কোনো ধরনের ভালোবাসার সম্পর্ক, বিয়ের সম্পর্ক কোনো কিছুতে আমি জড়াই নাই ভাই। অ্যাজ এ ফ্যান আমি সাপোর্ট করতাম তাকে প্রথম। তারপর আস্তে আস্তে কি করলো সে, আমি যখন তার কাছ থেকে সরে আসা শুরু করলাম, সে হাত কেটে ব্ল্যাকমেল শুরু করলো, বিষ খেয়ে ব্ল্যাকমেল করা শুরু করলো। আমার কাছে সকল প্রমাণ আছে, সকল এভিডেন্স আছে আমার কাছে, যে সে যে ড্রিঙ্কস করতেছে, মরে যাবে কান্না করতে করতে, সেই ভিডিও আমার কাছে আছে। সে যে হাত কাটছে, এটা তো এভিডেন্স আমার রাখা লাগবে না। তার হাত দেখবেন আপনি, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কাটা। যে নিজের দেহকে ভালোবাসতে পারে না, সে আরেকজনকে ভালোবাসবে কিভাবে? কোনোভাবেই সম্ভব না। আর তার নেশা হচ্ছে ভাইরাল হওয়া। তার ভাইরাল হওয়ার নেশা না হলে, আমি যখন তার কাছ থেকে চলে আসছি, তার কাছ থেকে যখন আমরা আলাদা হয়ে গেছি, কন্টেন্ট করি না আমরা একসাথে, তখন সে চাইলে তার বয়স্ক বা তার সাথে মিলে ম্যাচিওর একটা মানুষের সাথে মিলে কিন্তু সে কন্টেন্ট করতে পারতো। বাংলাদেশে সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই। তার ইন্টেনশনই হইল নেগেটিভিটি।
তার ইন্টেনশনই হইলো ভাইরাল হওয়া, টপ অফ দ্য লাইনে থাকা। আমি কিন্তু আপনারা দেখবেন 1-1.5 বছরের মধ্যে আমাকে নিয়ে কোনো ধরনের কন্ট্রোভার্সি নাই, আমি কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত না। ব্যক্তিগত লাইফে যদি কিছু করেও থাকি, সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারা কেউ কিছু বলতে পারবেন না, কারণ আমি ওইরকম মানুষ না। আমি শুধুমাত্র আমার ফ্যামিলিটাকে নিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই, আমার স্বপ্নগুলো পূরণ করতে চাই, দ্যাটস ইট। আপনারা একটা জিনিস সিম্পলি বলি আপনাদেরকে, আমার সাথে যারা কন্টেন্ট ক্রিয়েটর ছিল বা আমার জুনিয়র যারা আছে, তাদেরও আমার থেকে বেশি অ্যাসেট আছে। আমার যদি ধরেন 1 কোটি টাকার অ্যাসেট আছে, এখন কথার কথা বললাম, আমার ভাই ব্রাদার যারা ছিল, যারা আমার সাথে কন্টেন্ট করতো বা যারা আমার জুনিয়র, তাদের 1.5-2 কোটি টাকার অ্যাসেট আছে। তাহলে আমাকে আপনারা বলেন যে আমি কিভাবে টাকার লোভী হইলাম, কোন দিক থেকে? একটা মানুষ গিফট করতেছে একটা মানুষকে, এখানে আমি কিভাবে আমি তাকে বলেন এটা কিভাবে কি হয়? আমার কিছু বুঝান এগুলো আপনারা একটু, নাকি আপনারা বুঝেও না বুঝার ভান ধরে থাকেন? এই মহিলাটাকে কি থামানোর মতো কেউ নাই এই বাংলাদেশে? হ্যাঁ, কেউ নাই। আর আইন অন্ধ, আইনের গতিতে চলে, তাই বলে কি এতটাই অন্ধ? একদম কি দেখছে না ভাই? আর কত ভাই, আর কত? কিভাবে কি করবো বলেন? আমি লাইফে কিভাবে আগাবো বলেন? আমি আমার কন্টেন্টের কোয়ালিটি আপডেট করেছি, বিজনেস করতেছি, আগামীতে আরো কিছু বিজনেস স্টার্ট করব, তারপর ফিজিক্যালি নিজেকে স্ট্রাকচার চেঞ্জ করতেছি, নিজের গেট আপ সেট আপ সবকিছু চেঞ্জ করতেছি, সবকিছু পরিবর্তন করতেছি। কেন? সুন্দর একটা জীবন পাওয়ার জন্য, সুন্দর একটা জীবন যাপন করার জন্য। আপনারা যারা এক পাশের কথা শুনে নাচানাচি করেন, মাতামাতি করেন, আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, অবশ্যই আপনারা জাস্টিফাই করবেন। আর আমার জায়গায় আপনারা নিজেদেরকে রেখে তারপর প্রশ্ন করবেন। ভাই আমি তো ভাই ভুল কিছু করি না লাইফে। ভাই লাইফে মানুষ মাত্রই ভুল, আর আমি যেই টাইমটাতে এই ভুলটা করছি নর্মাল বিষয় ভাইয়া। ওই টাইমটাতে তখন আমি একদমই ইনম্যাচুর একটা ছেলে। তখন আপনারা আমার শরীর দেখলেই বুঝবেন এটা পুরো একটা ইনম্যাচুর একটা ছেলে। তখন বুঝি, অনেক কিছু বুঝি, কিন্তু এই বাস্তবতার অনেক কিছু আমি ওই টাইমটাতে বুঝি না। এই বাস্তবতার অনেক কিছু ওই টাইমটাতে আমি বুঝি না। অতএব আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আর আরেকটা আমি কয়েকটা ক্ষোভ, মানে 3টা ক্ষোভ প্রকাশ করতেছি এখানে। এক হচ্ছে বাংলাদেশ আইনের প্রতি একটা ক্ষোভ, একটা হচ্ছে বাংলাদেশ কি বলে এটা ভার্চুয়াল স্পামার বা স্পেশালিস্ট যারা আছে তাদের উপরে একটা ক্ষোভ, আরেকটা হচ্ছে সাংবাদিক ভাইদের উপর একটা ক্ষোভ। এই 3টা ক্ষোভ কেন এখন এক্সপ্লেইন করি আমি। প্রথম, বাংলাদেশ আইনের প্রতি অনেক শ্রদ্ধা, অনেক সম্মান আমার আছে। বাংলাদেশের আইন খুবই সুন্দর, আমি মানি। আইনের গতিতে চলে, কিন্তু আইনটা তো কন্ট্রোল করে মানুষ। তারা দেখতেছে সবকিছু, একটার পর একটা মামলা হচ্ছে। সে এই পর্যন্ত মনে হয় 10-12টা করে ফেলছে, গুনতে হবে কয়টা করছে, এখনো গোনা নেই। যখন যা মন চায় তখন তা মামলা করে, অ্যাটেম্প্ট টু মার্ডার করে। আবার পরে ভরণ পোষণ দেই না, এটা নিয়ে একটা জিডি করছিল বাটারা থানায়। আমি নাকি তাকে ভরণ পোষণ দেই না। ভরণ পোষণ কে দেয়? স্বামী দেয়। আমি তো বিয়ে করি নাই, তাহলে আমি কেন ভরণ পোষণ দিব? এটা নিয়ে একটা জিডি করছে, তাই ওইটা কার্যকর হয় নাই। তারপর করছে কি ধর্ষণ মামলা। কারণ আছে বাংলাদেশের আইনে এইগুলো, যারা অবহেলিত নারী আছে, নির্যাতিত নারী আছে, তাদের জন্য এই আইনগুলো তৈরি হয়েছে বাংলাদেশে। কিন্তু এই আইনগুলাকে অপব্যবহার করছে এই টাইপের কিছু ভদ্র মহিলারা। সে পাস্টে কি করছে না করছে সবকিছু হাইট ছিল আমার কাছে। আর আমারও কিছু আমি বদার ছিলাম না তার পাস্ট নিয়ে ওই টাইমটাতে। আপনারা অনেকে এখন প্রশ্ন করেন, সেও বলে যে এতদিন ছিল সে জানে না, সে বদার করে নাই। আসলে আমি বদার করতাম না, কারণ আমার কিছু যায় আসে না তার পাস্ট নিয়ে। কারণ তাকে নিয়ে আমার ফিউচার নেই, যাকে নিয়ে আমার ফিউচার নেই তার পাস্ট নিয়ে আমি কেন ঘাটাঘাটি করব? সে অ্যাজ এ ওয়েল উইশার, অ্যাজ এ ডাইহার্ট ফ্যান হিসাবে আমার কাছে আসছে। যতটুকু সাপোর্ট লাগে ততটুকু সাপোর্ট করছি। যখন আমি চলে আসতেছিলাম তখন থেকে ব্ল্যাকমেল শুরু করছে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে এসে আমার যত ধরনের বয়ান পাবেন, ভালোবাসা, এটা ওইটা সেটা, এগুলো সবই ব্ল্যাকমেলের শিকার হয়ে করা।
এইসব ভিডিওগুলো। না হলে সে মরে যাবে, সুইসাইড করবে, সে ছাদ থেকে লাফ দিয়ে মরে যাবে, সে বিষ খেয়ে মরে যাবে। আমার কাছে সব ভিডিও আছে, এভিডেন্স আছে আমার কাছে, নো ওয়ারিস। আমি এভিডেন্স ছাড়া কথা বলি না মামুন। একটা খুব বলছি পুলিশের, আইনের। দ্বিতীয় খুব স্পামার ভাইদেরকে নিয়ে, স্পামার ভাই বা স্পেশালিস্ট যাই বলেন, আপনাদেরকে নিয়ে একটু খুব, আমার ছোট ভাই হিসাবে একটু খুব। কারণ আমি যখন কন্টেন্ট করতাম তখন অনেক বেশি ঝামেলা, অনেক কিছু দেখতে হয়েছে। আরও এখনো অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যাদেরকে শুধু শুধু কিছু স্পামার আছে, শুধু স্ট্রাইক দিচ্ছে, শুধু হেনস্থা করতেছে, হ্যারাসমেন্ট করতেছে। আমি বলতেছি ভাই আপনারা কি দেখেন না ভাই, যে নোংরামি নষ্টামি যে সোশ্যাল মিডিয়াতে করে, এগুলা কি আপনারা দেখেন না ভাই? এগুলো কিছু করতে পারেন না ভাই? এই পেজগুলো কিছু করতে পারেন না ভাই? কেন? যারা ফ্যামিলি সংসার চালানোর জন্য ফেসবুক চালায়, সংসার চালানোর জন্য ফেসবুকে কন্টেন্ট করে, তাদের কন্টেন্টে স্ট্রাইক মারেন আপনারা। যাদের সংসারে সব আছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে নষ্টামি করে, নোংরামি করে, সমাজকে ধ্বংস করে, তাদেরকে কেন কিছু করেন না আপনারা ভাই? আপনাদের কাছে আমার এই ছোট্ট একটা প্রশ্ন ভাই, আমার ভাইয়েরা যারা আছে তাদের কাছে এই প্রশ্নটা আমার রইল, ইচ্ছে হইলে ছোট ভাইকে প্রশ্নের উত্তরটা দিয়েন। থার্ডলি যেটা বলছি, সাংবাদিক, হলুদ সাংবাদিক বলি তাদেরকে, আমি পাঁচাটা সাংবাদিক বলি, যারা প্রশ্ন করতে না পারে। আপনি কিসের জার্নালিস্ট, আপনি কিসের সাংবাদিক যেখান থেকে আপনি সত্যটা বের করে আনতে পারবেন না, যে শুধু নষ্টামি নোংরামি পাবলিশ করবেন? ল্যাংটা হয়ে বসে থাকে তাদের যে আপনারা কি বলে নিউজ করেন। আরে ভাই, বাংলাদেশে কত মানুষ না খেয়ে মরে যাচ্ছে, কত মানুষ ভাই কত জায়গায় পড়ে মরতেছে, ধুকে মরতেছে, কত অবিচার, কত কিছু হচ্ছে, চাঁদাবাজি, এটা ওইটা সেটা, সেগুলো নিয়ে আপনারা কেন কথা বলেন না? সেগুলো নিয়ে আপনারা কিছু করতেছেন না কেন করেন না আপনারা সেগুলো নিয়ে? খালি নোংরামি নষ্টামি এগুলো এক সাইড থেকে, একতরফা থেকে আপলোড করেন কেন? আর যখন একটা মানুষ একটা কথা বলবে, সেই এভিডেন্সটা নিয়ে আপনি তারপর সেই নিউজটা আপলোড করবেন, আপনি তখন একটা প্রকৃত সাংবাদিক, না হলে আপনি হলুদ সাংবাদিক। আপনারা যদি আমার কোনো কথা যুক্তি না পান আমাকে অবশ্যই বলবেন, আর আপনাদের মনে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন। আমি ভুল করছি লাইফে একটা, ভাই একটা মানুষ ভুল করেই ভাই, একবার লাইফে ভুল একবার হয়, দ্বিতীয়বার হয় ডিসিশন নিয়ে, তৃতীয়বার যখন হবে তখন হচ্ছে তার চারিত্রিক সমস্যা, তার ক্যারেক্টারের সমস্যা, সেটা সারা জীবন রিপিট করতেই থাকবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আর যারা হা দিচ্ছেন ভাই, কোনো সমস্যা নাই, হা দেন, হি দেন, আই ডোন্ট কেয়ার, ইটস ওকে। আর ওই ভদ্রমহিলার সাথে আমার সাথে কখনো কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না, আমার তরফ থেকেও না, ওনার তরফ থেকেও না। শুধু যেটা ছিল সেটা হচ্ছে প্রয়োজন। আর আমার দিক থেকে ছিল মানবিকতা, যে একটা মানুষ আমাকে এত কিছু দিচ্ছে, এত কিছু করতেছে, ইনভেস্ট করতেছে, তাকে আমি একটু সময় দিই। এটাই ছিল আমার পক্ষ থেকে, এটাই আমার চিন্তাধারা ছিল। আমি এটাই ভাবতাম যে ঠিক আছে, তাকে আমি সময় দিই, তার যখন কাজ শেষ হয়ে যাবে তখন তো শেষই, তখন আমি আমার মতন করে লাইফ লিড করবো সুন্দর করে। কিন্তু না, তার ম্যানিপুলেশন যখন দেখছে কাজ করতেছে না, তখন ব্ল্যাকমেইলিং শুরু হয়েছে। ব্ল্যাকমেইলিং যখন এখন কাজ করতেছে না, তারপর শুরু হয়েছে বাংলাদেশ আইন নিয়ে খেলা করা, মামলা মোকদ্দমা নিয়ে খেলা করা। এই যে ভাই লাখ লাখ টাকা খরচ হচ্ছে, আমার লাখ লাখ টাকা নষ্ট হয়ে যাচ্ছে ভাই। আপনার কি কোর্ট কি এমনি চলে? কোর্ট কি এমনি চলে? আমি আমার কষ্টের কথা, দুঃখের কথা কাকে বলবো? আমাকে যখন পুলিশ ধরছে, আমার লয়ারকে ফোন দিছি, আমার লয়ার বলে 30,000 টাকা পাঠান, তারপর আমি বের করার ব্যবস্থা করতেছি। এটা কখনো বলি না, আমি আজকে কষ্টে বললাম কথাটা, খুব কষ্টে বললাম কথাটা। পরে আমি নজরুল ভাইকে ফোন দিতে বললাম, ওনাকে ফোন দেন। পরে উনি বলতেছে টাকা পয়সা পরে দেখতেছে, আগে ওরা বের করিনি, পরে দেখতেছি। এই জন্য তার জন্য আমার শ্রদ্ধা বেড়ে গেছে, সম্মান বেড়ে গেছে। কিছু কিছু জায়গায় টাকা পয়সা কোনো কিছু না, আবার কিছু কিছু জায়গায় টাকা পয়সাই সব। আমি আমার মতন জীবনযাপন করতে চাই, আমি আমার মতন নর্মাল লাইফ লিড করতে চাই। ওনার মতন এরকম নষ্টামি, নোংরামি, আজব লাইফ আমার জীবনে চাই না, ঠিক আছে? উনি বলে উনি অনেক বড় একটা পরিবেশের মানুষ, অনেক বড় একটা সমাজের মানুষ, আমাকে এনে তার সমাজে আমাকে রাখার যোগ্য করছে। আরে তে নিজেই তো সেই সমাজের যোগ্য না,
সে যেই সমাজে থাকে সে তো নিজেই সেই সমাজের যোগ্য না, সে নিজেই তো অযোগ্য, সে নিজেই তো আর্মিদের ফ্যামিলির মান ইজ্জত নষ্ট করতেছে। আমি যতটা আর্মির সাথে পরিচিত হয়েছি, দেখা হয়েছে, প্রত্যেকটা আর্মির একটা কথাই যে এই হচ্ছে আমাদের আর্মি ব্যাকগ্রাউন্ডের মান ইজ্জত ধ্বংস করতেছে। এরে আমাদের আর্মি কমিউনিটির কেউ দেখতে পারে না, বাড়িধারা ডিওএইচএস এর কমিউনিটির কেউ দেখতে পারে না। কেন পারে না? তার ক্যারেক্টারের ঝামেলা, তার চারিত্রিক সমস্যা সবকিছু মিলে। সে চাইলে কিন্তু সুন্দর করতে পারত, আপনারা সাপোর্ট করতেছিলেন তাকে, কারণ নারীর পক্ষেই সবাই থাকে, পুরুষের পক্ষে কেউ থাকে না। দিন শেষে বেটা মানুষের পক্ষে কেউ থাকে না। এখন ভালো হন, সময় আছে। ভাই আমি তো ভালো হয়ে গেছি রে ভাই, আমি তো ভালো হয়ে কাজ করতেছি, আমি বিজনেস করতেছি, কন্টেন্ট করতেছি। আমার একটা খারাপ দিক আপনি দেখান, যেই কমেন্টসটা করছেন। আপনি যদি এই কমেন্টসে আমার এই প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাহলে কিছু বলতে চান না, তাহলে আপনি ভদ্রঘরের সন্তানই, সমস্যা নেই। আপনি বলেন আমার একটা খারাপ কাজ বলেন, যে আমি এই কাজটা খারাপ করতেছি, সোশ্যাল মিডিয়াতে আমি এই নোংরামিটা ছড়াচ্ছি, দেখান আমাকে। আপনি কে দেখাবেন? একটা মানুষ দেখান আমাকে আমি এই নোংরামিটা করতেছি, আমার একটা দোষ দেখান। আর আমি খুব খুব কন্ট্রোল করে চলি এখন। You did wrong your childhood age, but hopefully you understand now. Yeah, I understand now. That's great. আমি বুঝি এখন, কিন্তু কি করব? সে তার মতন কিন্তু নোংরামি নষ্টামি, তার লাইফ কিন্তু থেমে নাই, তার লাইফ কোনোভাবেই থেমে নাই। সে তার মতন করে যাচ্ছে, যেভাবে যা পারতেছে, হাতাহাতি গুতাগুতি, যা মন চায় তা, নোংরামি নষ্টামি। এগুলাকে সমাজ ধ্বংস হচ্ছে না, সমাজ নষ্ট হচ্ছে না। এখন আর আপনাদের সমাজে কোনো সমস্যা হচ্ছে না। যখন প্রিন্স মামুন, আমি কিন্তু এগুলো এরকম কোনো ভিডিও করি নাই। আমি যখন ছিলাম ওর সাথে, আমি নিজেই এইসব ভিডিও করি নাই, এই টাইপের ভিডিও, এরকম নোংরামি নষ্টামি ভিডিও আমি নিজে করি নাই। কারণ আমার ওই টাইমটাতেই আমার মাইন্ডে লাগতো এই জিনিসগুলো। আর এখন তো বুঝেন, এখন বুঝতে শিখছি, এখন জানতে শিখছি, এখন ধাক্কা খেয়ে গেছি। ছোটবেলা থেকে বলতাম, মানে মুরব্বীরা বলতো পাকনা বুড়োই ঘুয়ে পড়ে। শুনতে খারাপ শোনাইলো, কথাটা বাস্তব। ছোটবেলা থেকে পাকনা ছিলাম তো, এই জন্য ঘুরের মধ্যে যেয়ে পড়ছিলাম টাস করে। শুনতে খারাপ শুনতেছে, কিন্তু এটা বাস্তব। মুরব্বীরা যা বলে গেছে এগুলোই ট্রু। আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই, ভালোবাসা চাই। আমি চাই ওই ভদ্রমহিলা আমাকে নিয়ে একটা পোস্ট না করুক। ওই ভদ্রমহিলা, আরেকটা কথা বলি, আপনারা যে বলেন আমি টাকার লোভে বুড়ির সাথে সংসার করছি, বুড়ি বিয়ে করছি, এটা করছি সেটা করছি। আরে ভাই কি বলেন আপনি? কয় টাকা দিচ্ছে আমার পিছনে? কয় টাকা ইনভেস্ট করছে? ও কয় টাকা আর্ন করছে? আপনার কোনো আইডিয়া আছে? ওর কয়টা মনিটাইজেশন ওয়ালা পেজ আছে? আপনার কোনো আইডিয়া আছে? ওর 15টা মনিটাইজ ওয়ালা পেজ আছে, 15টা। আর আমার মাত্র একটা পেজ, এই যে প্রিন্স মামুন, একমাত্র একটা পেজ আমার। আর ওর 15টা মনিটাইজ ওয়ালা পেজ আছে, যেখানে নিয়মিত পোস্ট করে, এভরিডে পোস্ট করে আমার ভিডিওগুলো। আর ওইগুলা ভিউ হতে থাকে, ভাইরাল হতে থাকে। আর ওর এক একটা পেজের মধ্যে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 12 লাখ, 13 লাখ এরকম করে ফলোয়ার্স। কে ব্যবসায়ী এইখানে? কার ইন্টেনশন কি আপনারা ভাবেন তাইলে একটু? আমার শুধু ইন্টেনশন একটাই, আমার স্বপ্নগুলো পূরণ করব, আমার ফ্যামিলি নিয়ে আমি সুন্দরভাবে জীবনযাপন করব, দ্যাটস ইট। এর বাইরে আর কোনো কিছু নাই। ভাইরাল হতে হবে এই নেশা আমার নাই। বাংলাদেশের আনাচে কানাচে মুফস্সলে গেল, প্রিন্স মামুন নামে যেটা নাম আছে তারা জানে, একটা ব্যক্তি বাংলাদেশে আছে সেটা মানুষ জানে। আমার ভাইরাল হওয়ার কোনো নেশা নাই। ভাইরাল হওয়ার নেশা যাদের আছে তারা দেখবেন এসে সোশ্যাল মিডিয়াতে নষ্টামি করে, নোংরামি করে, মারামারি করে, ঝগড়াঝাটি সৃষ্টি করে, কন্ট্রোভার্সি করে, এই রে পুক করে, এই রে পুক করে, এই রে গালি দেয়, এই তারে গালি দেয়। আপনারা কখনো দেখছেন আমারে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে গালি দিতে? আপনারা কখনো দেখছেন কোন রোস্টারদেরকে গালি করতে আমাকে? আপনারা কখনো দেখছেন আমাকে? বলেন আপনারা, আপনাদের কাছে আমার প্রশ্ন। তুমি যখন ফকিন্নি ছিলে তখন তো ভাইরাল হয়ে গেছো, তুমি এত কথা বলো। এই যে সুন্দর একটা কমেন্টস করছেন ভাইয়া, উত্তর দেওয়ার মতো একটা কমেন্টস করছেন। আমি যখন ফকিন্নি ছিলাম তখন নাকি আপনাদের
ওই আপুটা আমাকে নিয়ে যেয়ে বড়লোক করে দিছে, তাদের স্ট্যাটাসের সাথে আমাকে ম্যাচ করে দিছে। স্টুপিটের বাচ্চা কোথাকার। ইচ্ছা করে কানে নিচে 4-5টা মারি একসাথে ধাপ ধাপ করে। ছাগল কোথাকার। আমি 2018 সাল থেকে ফ্যামিলি রান করতেছি। তখন আমি ইনম্যাচিওর। তখন আমার বয়স কত হবে, 16-17 এরকম কিছু একটা। তখন থেকে আমি আমার ফ্যামিলি রান করি। ঠিক আছে, বাপের হোটেলে খাও তো বুঝো না বিষয়টা। যখন বাপ নামের ছায়াটা চলে যাবো উপর থেকে, তখন বুঝবা কত ধানে কত চাল। স্টুপিড কোথাকার। সালে আমার 10 মিলিয়ন ফলোয়ার্স ছিল। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার 10 মিলিয়ন ফলোয়ার্স ছিল 2018 সালে। ঠিক আছে, যেটা বাংলাদেশের সর্বপ্রথম আমি অ্যাচিভ করছি অ্যাজ এ শর্ট প্ল্যাটফর্ম কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। তারপর থেকে আমাকে নিয়ে রোস্টিং শুরু হইলো। করতে 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 অনেক পরে এই চ্যাপ্টার আসছে, অনেক পরে 2021 সালের শেষের দিকে আসছে এই চ্যাপ্টারটা। সরি ভাই, একটু রুড হয়ে গেছিলাম। যে কমেন্টসটা করছেন যাকেই বলছি, ডোন্ট মাইন্ড, রাগ করেন না। আর যারা বলতেছেন এই কথাগুলো তাদেরকে বলতেছি ভাইয়া, 2018-তে মামুন ভাইরাল, কিছু আবাল আজাইরা পেঁচাল পারে। যারা হচ্ছে এই কন্ট্রোভার্সির পরে চিনছে আমাকে, তারা হচ্ছে অতটুকুই জানে। আর যারা আমাকে একদম প্রথম থেকে জানে, যারা আমার স্টোরি জানে, তারা জানে আমি উঠে আসছি নিচ থেকে। কারো চাইটা আমি আসি নাই, কারো পাঁচেটা মামুন আসে নাই, কারো পাঁচেটা এই মামুনের নাম প্রিন্স মামুন হয় নাই। মামুন নিজে কন্টেন্ট করছে, একা একা করছে। যাই করছি, ছাপড়িগিরি করছি, ছ্যাবলামি করছি, যাই করছি নিজের যোগ্যতায় করছি, নিজে করছি। নিজের ফ্যামিলি চালানোর জন্য করছি, নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য করছি, নিজের স্বপ্ন পূরণ করার জন্য করছি। অ্যান্ড আমি সাকসেস। যারা সমালোচনা করছেন বা করতেছেন, আপনি দেখেন আপনি কোথায় বসে আছেন। আপনার হাতে কয় টাকা দামের মোবাইল আছে? আপনার পাছার নিচে কয় টাকা দামের গাড়ি থাকে? আপনি কোন বাসায় ঘুমান? সমালোচনা করেন না। যে নিজেকে নিয়ে সমালোচনা করতে পারে সেই জীবনে অনেক বড় হইতে পারে। যে মানুষকে নিয়ে সমালোচনা করে সে পিছনেই পড়ে থাকে, সে কখনো বড় হইতে পারে না, কখনো না। যার মন মানসিকতা ছোট, সে কিভাবে বড় হবে? আপনার আমাকে ভালো লাগে না, আপনি আমাকে দেখেন না, আপনার আমার সাথে কথা বলেন না, আপনি আমাকে গালি দিয়ে আপনার মুখ কেন নষ্ট করবেন? কারণ কি, আপনি ওই পরিবেশেরই মানুষ, আপনি ওই সমাজের মানুষ, আপনি ওই নোংরা জায়গার মানুষ। আপনার কাছে নোংরা কিছু ছাড়া ভালো কিছু আসবে না। অতএব নিজেকে পরিবর্তন করেন, ভালো কিছু আসবে জীবনে। ভালো ব্যবহার করেন মানুষের সাথে, ভালো কিছু পাবেন। আমরা সোশ্যাল মিডিয়াতে আসছি, কন্টেন্ট করতে আসছি, বিনোদন দিতে আসছি, কিছু কথা বলতে আসছি, আড্ডা মারতে আসছি। এইখানে আমাদের আহামরি এমন কিছু না যে এইখানে একজন আরেকজনের জীবনের পিছনে লেগে যেতে হবে, একজনের আরেকজনের ক্যারিয়ারের পিছনে লেগে যেতে হবে, এমন কিছু না ভাই। বড় হন না ভাই। আমার কত ফ্যান ফলোয়ার এখন বড় হয়ে গেছে, আমার কত যারা পিছিয়ে দৌড়াইছে, আমার পিছিয়ে দৌড়াইছে ভাই, একটা ছবি তুলবো, তারা এখন 4 লাখ 5 লাখ টাকা করে মাসে কামায়। আমি তাদেরকে আরো দোয়া করি যে এখন 5 লাখ কামাস, পরে 10 লাখ কামা, ঝামেলা নাই। তুই কামাবি, তুই তোর লাইফ লিড করবি, আমার কি? আমি কামাবো, আমার লাইফ লিড করবো আমি, ঝামেলা নাই তো। নিজের লাইফ নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, মানুষের লাইফ নিয়ে না ভাই, মানুষের লাইফ নিয়ে না। আর যখন নেগেটিভ কন্টেন্ট গুলো আসবে, দেখবেন নট ইন্টারেস্টেড নামে একটা অপশন দিচ্ছে কোম্পানি, ওইটাতে ক্লিক করে দিবেন। একটা গালি না দিয়ে নট ইন্টারেস্টেড দিবেন, অথবা ওই কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি ব্লক করে দিবেন। তাহলে ওর কন্টেন্ট আপনার কাছে আসবে না, আপনার বিরক্ত লাগবে না, আপনার খারাপও লাগবে না, আপনার মেজাজও খারাপ হবে না, আপনার গালিও দিতে হবে না, আপনার মুখও নষ্ট হবে না। ভালো থাকেন, সুস্থ থাকেন, এইটাই চাই। আমার জন্য দোয়া করেন, ভালোবাসা রাখেন। আমার লাইফে যা হচ্ছে আমি বলি আমার শত্রুরও তা না হোক। আমি হাসি খুশি থাকি দেখা মানুষ মনে করে অনেক মজায় আছি। ভাই, মামলা মুকদ্দমা কখনোই ভালো কিছু না, কখনোই না।
ওই ভদ্রমহিলা শুধু ভাইরাল হচ্ছে, ভাইরাল হওয়া শেষ। এখন হচ্ছে এই পোলাটারে কেমনি হেনস্থা করবে, না হলে ভালোবাসার মানুষকে এখন কষ্ট দেওয়া যায় না। ভালোবাসা মানে হচ্ছে স্যাক্রিফাইস করা। ভালোবাসা মানে জানি আমি জিতছি, জানি আমি রাইট, জানি আমি সত্য, তারপর আমি নত, আমি স্যালেন্ডার, যে আমি ভুল। এটা হচ্ছে ভালোবাসা। কোরবানি দেওয়া হচ্ছে ভালোবাসা। আমরা যে কোরবানি দেই, এটা কি? এটা আমার আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা, আমরা প্রকাশ করি। এরকমই নিজের ব্যক্তিগত জীবনের ভালোবাসার মানুষকে ধরে রাখতে হলে কিছু কিছু কোরবানি দিতে হয়। হয়তো সমাজকে কোরবানি দিতে হবে, নাহলে পরিবারকে কোরবানি দিতে হবে, নাহলে নিজের চাহিদাকে কোরবানি দিতে হবে, নিজের ইচ্ছাকে কোরবানি দিতে হবে। ভালোবাসা সবার জীবনে আসে না। ভালোবাসা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। আর এই ভালোবাসা যোগ্য সবাই না। আর একটা জিনিস কি, ভালোবাসা সবসময় ভুল মানুষের জন্যই হয়। লাইফে অনেকগুলো ধাক্কার মধ্যে একটা ধাক্কা আসছে এরকম। লাইফটা সুন্দর চলতেছিল, কিন্তু এখন আবার নতুন করে ঝামেলা করে, আবার নতুন করে সব উল্টালটা করে দেওয়া দরকার ছিল। কেন করতেছো? করো না ভাই। আমি তো কখনো মুখ খুলি না আইসা, কখনো তো কথা বলি না আমি আইসা। আমি ওর কন্টেন্টও দেখি না, আমি ওই ভদ্রমহিলার কন্টেন্টও দেখি না। আমি মানে নট ইন্টারেস্টেড দিয়ে রাখি। সামনে যদি একবার ভুলেও চলেও আসে যদি কোনো ভিডিও, আমি তো ব্লক করে রাখি সব জায়গা থেকে। দেখতে চাই না আমি এগুলা, দেখি না আমি এগুলা, কথা বলবো না আমি এগুলা। আমি বদার করি না ওর লাইফ নিয়ে ভাই। আমার কিছু যায় আসে না ওর লাইফে কি করলো না করলো। কারণ তার মাঝখানে আমার প্রতি ভালোবাসা ছিল না, আমার মধ্যেও তার জন্য ভালোবাসা ছিল না। যা ছিল আমাদের প্রয়োজন ছিল, শেষ, দা এন্ড সবকিছুর। এখন কেন আবার নষ্ট করার দরকার কি? সবকিছু ভালো চলতেছিল আমার লাইফটা, এখন সবকিছু ঠিকঠাক ছিল, সব ওকে ছিল। কেন আবার নতুন করে ঝামেলা করতে হবে? চুলকায় খালি, ভাইরাল হইতে ইচ্ছা করে খালি। কেন ভাই? বাংলাদেশকে আপনারা দেখতেছেন না ভাই? আপনারা কি দেখেন না ভাই? আইনের মানুষরা কি দেখেন না? আপনারা কি মোবাইল চালান না, স্মার্টফোন চালান না? আধুনিক হয় নাই দেশ এখনো? বাংলাদেশ কি আধুনিক হয় নাই? নাকি ভান ধরে বসে থাকেন? অনেক এডুকেটেড, অনেক ক্ষমতাশীল ব্যক্তি আপনি, অনেক সম্মানী ব্যক্তি, কথা বলা যাবে না একজন টিকটকারের সাথে নাকি? বা একটা টিকটকারকে সাপোর্ট করা যাবে না এমন কিছু? কোথায় যাবে অহংকার? মরবেন তো, মরতে হবে সবারই একদিন। আল্লাহ তাআলা আরো ধৈর্য দেখ আমাকে। অনেক ধৈর্য ধরে রাখছি, আরো ধৈর্য ধরি। আপনাদের কাছে রিকোয়েস্ট আমার, হাত জোর করে আপনারা সাপোর্ট করবেন আমাকে, দোয়া রাখবেন আমার জন্য। আর যারা আমাকে নিয়ে পোস্টগুলো করে, ওই পোস্টগুলোতে আপনারা রিপোর্ট দিবেন, নট ইন্টারেস্টেড দিবেন, অ্যান্ড কমেন্ট বক্সে আপনারা প্লিজ সাপোর্ট জানাবেন আমার জন্য। আমাকে নিয়ে কোনো ধরনের ভিডিও আপলোড করবেন না। আপনি ভদ্রমহিলা, আপনাকে বলতেছি, আমাকে নিয়ে কোনো প্রকার ভিডিও আপনি আপলোড করবেন না। আপনি যে ফেক পেজগুলো চালান, আমি জানি কোন পেজগুলো আপনার। 15টা পেজ যে আপনি চালান, এটা আমি জানি। মানুষ শুধু এইটাই দেখছে যে মামুন টাকার লোভে বুড়ির কাছে গেছে, মামুন টাকার লোভে বুড়ি মহিলা বিয়ে করছে। ভাই একদম রং আপনারা ভাই। ও যা করছে, ইনভেস্ট করছে, যেটা হচ্ছে গিফট কিনে পাঠাইছে, কিনে গিফট দিছে। আমার কিন্তু লিকুইড মানি দেয় নাই, ও লিকুইড হ্যান্ড ক্যাশ টাকা দেয় নাই কিন্তু আমাকে কখনো। ও আমাকে গ্যাজেট কিনে দিত, এটা কিনে দিত, ওইটা কিনে দিত, সেটা কিনে দিত। মানে একটা বাচ্চাকে যেটা আমার বাবা মা যেটা করতে পারে না, সেটাও করছে। এক কথায় আমার মার কাজটাও করে দিচ্ছে, আমার বাবা মা যে কাজটা করতে পারে নাই। কারণ আমি বললাম না, আমার বাবা একটা ধাক্কা খাওয়ার পর খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে আমার জীবনটা গেছে। আমার যা স্বপ্ন আমি নিজে পূরণ করছি। এখন পর্যন্ত, এখন অব্দি যা করতেছি নিজে করতেছি। আমি নিজে একা ইনকাম করি আমার ফুল ফ্যামিলিতে। অতএব আমার শখটা খুব লিমিটেড। আমার ফ্যামিলি দেখার পর আমার শখটা আমার পূরণ করতে হয়। আগে ফ্যামিলি দেখতে হয়, ফ্যামিলিকে দেওয়ার পর কিছু থাকলে সেটা দিয়ে আমি শখ পূরণ করি, না হলে নাই, শেষ। বললে অনেক কথাই বলার আছে, বেশি কথা বলতে চাই না। অলরেডি অনেক বড় হয়ে গেছে লাইফটা। যদি কোনো ভুল কথা বলে থাকি, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা।
আরও অনেক না বলা কথা আছে লাইভ ইন করার পর যেগুলো মাথায় আসবে, যে কথাটা বললে ভালো হইতো। যাই হোক, আপনারা বুঝে নিন। ছোট মানুষ আমি যতটুকু পারছি বুঝাইছি। ওই ভদ্রমহিলার 15টা মনিটাইজ করা পেজ আছে, 15টা পেজ থেকে ইনকাম হয় টাকা। ভাই যা ইনভেস্ট করছে তার 4-5 গুণতে পেয়ে গেছে রিটার্ন অলরেডি তার ফেসবুক পেজগুলো দিয়ে। তার ফেসবুক পেজগুলো কে দ্বারা করাই দিছে? তার ফেসবুক পেজগুলো চলতেছে কার ধারা? সে সোশ্যাল মিডিয়াতে কার ধারা আসছে? তাকে সোশ্যাল মিডিয়াতে কার ধারা চিনে? অকৃতজ্ঞ। সে যদি আমার পিছনে 10 টাকা খরচ করে থাকে, সে 50 টাকা ইনকাম করছে সোশ্যাল মিডিয়া দিয়ে। এই যে বিভিন্ন ব্র্যান্ডের ফিতা কাটতে যায়, কার অবদানে যায়? এখন সে কিভাবে সেলিব্রিটি হয়ে গেল? সে ফিতা কাটার যোগ্য হলো কিভাবে? কিভাবে হলো সে? বলেন আপনারা। কেউ যদি প্রমাণ করতে পারেন আমার একটা কথা মিথ্যে, তাহলে আপনারা যেই শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আর আপনারা আমার প্রত্যেকটা কথার, যেই কথার আপনারা এভিডেন্স চাবেন, প্রমাণ চাবেন, আমি দিব। সেই টাকা দিয়ে এখন পুটিং পাটিং করে, যা মন চায় তা করুক। আই ডোন্ট গিভ আ ফাক। ইউ শুড মুভ অন। আমি অলরেডি মুভ অন করছি। আমি আমার মতন করে লাইফস্টাইল লিড করতেছি। আমি আমার মতন করে সুন্দর একটা লাইফ যাপন করতেছিলাম, জীবনযাপন করতেছিলাম। সব এলোমেলো করে দিল আবার, সব এলোমেলো হয়ে গেল আবার, শুধুমাত্র একটা মহিলার জন্য। কেন ভাই? ঝামেলা কি তোমার? পশ্চাৎ মহিলা কোথাকার। বাংলাদেশে এমন কোনো মানুষ নাই, বাংলাদেশে এখন কোনো পুরুষ নাই, এখন কোনো বাংলাদেশে কোনো আইন নাই, বাংলাদেশে কোনো কিচ্ছুই নাই, এখন কিচ্ছু নাই। আইনের মতো চলতে থাকবে, আর আমি সারা জীবন কোর্টের মধ্যে দৌড়িতে থাকবো। কিচ্ছু করার নেই তার, আর কিচ্ছু করার নেই। সবকিছু কাটায় খুব সুন্দর করে নিজের লাইফটা গুছায় নিয়েছিলাম, আবার সব এলোমেলো করে দিল, সব এলোমেলো হয়ে গেল, সব উল্টা পাল্টা। আল্লাহ আপনাকে মাফ করে দেখ, ভালো মানুষ হিসেবে কবুল করুক। আমিন আমিন আমিন। আল্লাহ ভাই আপনারা বলেন, এখন প্রতারক কে? প্রতারক কে? তার খেলাই এটা, তার নেশাই এটা। প্রথম ওর ইন্টেনশনই ছিল ভাইরাল হওয়া। কিভাবে ভাইরাল হবে? তার মাও কুকিং চ্যানেল চালায়, তাদের ফ্যামিলি থেকে তারা আর্মির, বাবাই তার আর্মি দেখে থেকে যেতে সবাই আর্মি হবে। যাই হোক, তার মাও কুকিং চ্যানেল চালায়। 2010 সালে ইউটিউবিং করতো তার আম্মু। 100-200 সাবস্ক্রাইবার আছে মনে হয়, তার আসছিল 0 সাবস্ক্রাইবার। তার অনেক ইচ্ছে ছিল ভাইরাল হবে। তার টার্গেট হলো কে? বাংলাদেশের। তখন তো আমি আলোচিত ছিলাম, কারণ হচ্ছে আমি সর্বোচ্চ ফলোয়ার্স গেইন করছি ওই টাইমটাতে। আমি প্রিন্স মামুন সর্বপ্রথম শর্ট প্ল্যাটফর্মে 10 মিলিয়ন ফলোয়ার্স অ্যাচিভ করছি আমি। তখন তার টার্গেট আমি পড়ে গেছি, কিন্তু এগুলো তো আমি বুঝি নাই। সে টার্গেট করছে যে এই ছেলেটাকে ম্যানিপুলেট করব, এই ছেলেটাকে নিয়েই ভাইরাল হব নেগেটিভ ওয়েতে। আমার কিন্তু কোনো ইন্টেনশন ছিল না যে এরকমভাবে ভাইরাল হবো, বা মানুষ এরকম কিছু বলবে, মানুষ এরকম কিছু ওয়ার্ড ইউজ করবে, এরকমভাবে আমাকে ছোট করে অসম্মানই করবে, এরকম কিছু হবে, এগুলো কখনো আমার মাথায় ছিল না, কখনোই না।
এখন তার সাথে আমি যখন সম্পর্কে জড়াই তখন ভালো একটা সম্পর্কে জড়াইছি, বন্ধুত্বের সম্পর্কে জড়াইছি। এজ এ ফ্যান, সে আমার ফ্যান, সে আমাকে সাপোর্ট করতেছে, সে আমাকে এইটা গিফট করতেছে, সেটা গিফট করতেছে, এটা করতেছে, সেটা করতেছে। তখন গিফট পাওয়াটা আমার কাছে নর্মাল, কারণ তখন আমি লাইকিতে লাইভ করি। লাইকিতে লাইভে আমার এভরিডে আমার 20,000 30,000 করে গিফট আসতোই নর্মালি। তখন আমার মান্থলি ইনকাম 3 লাখ 4 লাখ 5 লাখ করে ছিলই নর্মালি। আমি লাস্ট মান্থ ইনকাম করছিলাম যখন মানে ছেড়ে দিচ্ছি, আমি কাজ করতেছি না, ওই টাইম আমি 60,000 টাকা ইনকাম করছি, 60,000 টাকা ইনকাম করছি। কোনো কাজ করি নাই, শুধু লাইভে বসে থেকে, শুধু শুধু কিচ্ছু না, শুধু লাইভে বসে বসে আমার 3 লাখ 4 লাখ টাকা করে আসতো লাইকিতে। তারপর স্ন্যাক অ্যাপ এসে আমাকে 3 মাসে প্রায় আপনার অনেকগুলো টাকা দিচ্ছে। এগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে, এখন করতে হবে, কিছু করার নেই তো। আপনারা তো বলেন যে এই টাকা নিয়ে উঠতে, এই জন্য সেই জন্য লোভ করছি, এটা সেটা করছি, আপনারা ভুল, আপনারা সবাই রং। ভুল মানুষের কখন বিচার হয় না পৃথিবীতে। কত বড় বড় রাজনীতিবিদ, কত বড় বড় মার্ডারার, কত বড় বড় স্মাগলার, কত বড় বড় মাদক ব্যবসায়ী ঘুরে বেড়াচ্ছে, কত কিছু করতেছে। যারা প্রকৃত ধর্ষক তারা ঘুরে বেড়াচ্ছে। আমার মতন একটা পোলা নাকি তার মতন মহিলারা ধর্ষণ করছে, এটা আবার অ্যাকসেপ্টেবল হয়েছে। বাংলাদেশের আইনের প্রতি আমার খুব শ্রদ্ধা সম্মান ছিল, আছে, আগামীতে থাকবে কিনা সেটা জানি না, তার নিশ্চয়তা নাই। যদি বাংলাদেশ আইন সুন্দর কিছু করে আমার জন্য, ইনশাল্লাহ সম্মান সারা জীবন থাকবে আমার। যেহেতু এখন কোনো কন্ট্রোভার্সি নাই, ইনশাল্লাহ আগামী তো পাবেন না, এটা আপনাদের কাছে আমার কথা রইল। ভালো কিছু দেখবেন, ভালো কিছু আসবে ইনশাল্লাহ আমার ধারা। ভালো থাকবেন। এমন হইতে পারে সোশ্যাল মিডিয়াও ছেড়ে দিতে পারি, ভালো লাগে না। রিয়েল লাইফে শান্তি না মিললে, বাস্তব জীবনে শান্তি না থাকলে সোশ্যাল মিডিয়া দিয়ে কি হবে? তারপর যারা অনেকে বলে এত টাকা খাইয়া ভেগে গেছোস, টাকা যখন খাইছিস তখন মজা লাগছে, এখন মজা লাগে না। আরে ভাই আমি কি টাকা খাইছি, কি কস? ছাগলের মতন কথাবার্তা ভাই, আনকালচারের মতন কথাবার্তা। বড় বড় অপরাধ করে মানুষ ছাড় পেয়ে যাচ্ছে, আর আমি অপরাধ না করি, আমার 4-5টা মামলা চলতেছে। What the fuck? আমার নামে, আমি যে ছেলে, আমার নামে একটা লাল কালির দাগ একটা থানায় নাই, একটা লাল কালির দাগ নাই। সে বলে আমি মুসলেখা দিয়েছে, সেটা দিয়েছে, সেটা। আরে ভাই ওগুলো তো প্রি ওয়ার্কআউট করে রাখছি। এগুলা যখন দেখছি দেশের পরিস্থিতি খারাপ, তখন আমি আগে প্রি ওয়ার্কআউট করে রাখছি, প্রি রেডি করে রাখছি, সব প্রিপেয়ার করে রাখছি, না আমার কোনো কিছু পোহাইতে না হয়, আমার জন্য লাল কালির দাগ না পড়ে। আমি না করছি কখনো রাস্তায় কোনো মেয়েকে ইপটিজিং, না না কাউকে পিটাইছি কোনো কিছু করে। ছোটবেলা ভাই মারামারি কত কিছু হয় না, হয় না? নর্মালি তো এটা নর্মাল বিষয় না, নর্মাল না? মারামারি কাটাকাটি কত কিছু তো নর্মালি হয়, থাপ্পা থাপ্পি ঘুষাঘুষি, কত ঝগড়া ঝাঁটি হয় এলাকার ভিত্তিক, হয় না? আমি নাকি নারী ব্যবসা করি, আমি নাকি মাদক ব্যবসা করি, আমি নাকি কিশোর গ্যাং চালাই, এগুলোর প্রমাণ চাচ্ছে না কেন? এই সাংবাদিক, যেই সাংবাদিকটা পাবলিশ করছে এই ভিডিওটা, সেই সাংবাদিক স্টুপিডের বাচ্চা কেন তার প্রমাণগুলো নিল না? কেন নিল না? আমি মাদক ব্যবসা করলে আইন দেখে না? আইন কি অন্ধ? আমি মাদক ব্যবসা করবো কেন? ছাগলের বাচ্চা কোথাকার। আমি নারী ব্যবসা করবো কেন? কি ধরনের কথাবার্তা এগুলা? আমি নাকি কিশোর গ্যাং চালাই, 143 কিশোর গ্যাং আমার, 143 আমার ট্যাগ নেম, আমার টিম নেম, এটা 143 আমার ট্যাগ। 143 যারা ইউজ করবে তারা আমার টিমের লোক। গ্যাং কি আছে আবার? এটা গ্যাং কি? যে যেই মস্তিষ্কের সে সেটাই চিন্তা ভাবনা করবে। আমি একটা জিনিস আপনাকে এক্সাম্পল দেই, যেমন এই যে আতরটা, আমি আতর ইউজ করতে খুব পছন্দ করি। এটা আহামরি অত এক্সপেন্সিভ না, খুবই রিজনেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল একটা আতর, চকলেট মাস্ক। এইটা যখন আমি গায়ে দেই, গায়ে যখন ঘুরি, কিছু মানুষ বলে তোমার শরীর থেকে খুব সুন্দর চকলেটের গন্ধ আসতেছে। আবার কিছু মানুষ বলে এই কি খেয়ে আইছিস তুই, কি করছস, খারাপ কাজটাজের মধ্যে লিপ্ত হয়ে গেলি নাকি? তাহলে কিন্তু এখানে বোঝা যায় বিষয়টা। আরেকটা, এটা বোঝার জন্য আরেকটা গল্প বলি। একটা নদীর পাড়ে বা একটা পুকুরে ভোর 5টার দিকে আপনার 2টা মানুষ আসছে ফ্রেশ হইতে। একজন হচ্ছে হুজুর, একজন হচ্ছে চোর। হুজুর উজু করতেছে, নামাজ পড়বো। হুজুর মনে মনে কইতেছে
লোকটা কত ভালো, সকাল সকাল আরামের ঘুম হারাম কইরা আল্লাহর পথে আসছে নামাজ পড়তে, মাশাল্লাহ বইলা সে উজু টুজু করতেছে। সৌরি পাশ থেকে কি বলতেছে, ওই শালার বে শালা, আমি ভাবছিলাম আমি একলাই চোর, সকালবেলা আরেক চোর আয়া পড়ছে। যে যেমন তার চিন্তা ভাবনাও তেমন। হুজুর ভাবছে সে নামাজ পড়তে আসছে, চোর ভাবছে সে চুরি করতে আসছে। তো আমার এই সংগঠনটা, আমি যে 143 কোন সংগঠনই নেই, এটা জাস্ট এমনি নেম টেক থাকে না, স্টেজ ট্যাগ থাকে না, আমার স্টেজ ট্যাগ একটা, আমার স্টেজ নেম প্রিন্স, স্টেজ ট্যাগ হচ্ছে 143। এগুলো কখনো বাস্তব লাইফের সাথে মিলাবেন না আপনারা। সোশ্যাল মিডিয়া একটা লাইফ, স্টেজ নেম কি এইটা বুঝতে শিখবেন আগে। প্রিন্স মামুন, অনেকে বলেন প্রিন্স, নিজের নাম নিজে প্রিন্স লিখেন, এটা হচ্ছে ভাই আমার স্টেজ নেম, এটা প্ল্যাটফর্ম নেম, এটা সোশ্যাল আইডি নেম। সো এইগুলো বুঝতে শিখতে হবে আগে, তারপরে এগুলো নিয়ে কথা বলবেন। যতদিন বেঁচে আছি এইসব নাটক দেখে যাব। আপনার কাছে প্রশ্ন, আপনি আমার তরফ থেকে কয়টা নাটক দেখছেন বা কি দেখছেন আমার পক্ষ থেকে, আপনি অবশ্যই উত্তর দিয়ে যাবেন। যার সাইড থেকে দেখেন তার সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে যেই কমেন্টসগুলো করবেন, আমার এখানে না। ভাই আপনার জন্য দোয়া ও ভালোবাসা অবিরাম, আপনি আপনার গতিতে চলুন, মানুষের কথায় কান দিয়েন না। আমি মানুষের কথায় কখনোই কান দেই না, কখনোই না। আমি কোনো আমি সমাজ নিয়ে বদার না। আমি এখনো অনেক বদার করি, এখনো অনেক চিন্তা ভাবনা করি যে না, সমাজ এখন মেনটেন করতে হবে, সমাজ নিয়েই বাঁচতে হবে। কারণ দিন শেষে মানুষের ব্যবহার চরিত্র ছাড়া কিছুই থাকে না পৃথিবীতে। আমার গাড়ি, বাইক, বাড়ি সবকিছু শেষ হয়ে যাবে। আমি যখন ভাবি আমি যখন মরে যাব, ধরেন আমি শেষ আজকে, কালকে কি হবে? আমার কিছুই থাকবে না। আমার গাড়ি হয়তো বিক্রি করে দিবে, বিক্রি করে তারা জীবনযাপন করবে সুন্দর করে, বাইকগুলো বিক্রি করে দিবে, আমার শখের জিনিসগুলো বিক্রি করে দিবে, কিছুই থাকবে না। তো কি থাকবে? আমার ছেলেরা পর্যন্ত আমাকে স্মরণ করবে, আমার ছেলের পর যে পিড়িগুলো আসবে তারা কেউ তো আমাকে মনেই রাখবে না। আপনারা কয়জন আপনার দাদাকে কয়বার মনে করেন? আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে এখন লাইভে আছেন সবাইকে একটা প্রশ্ন, আপনারা আপনার দাদাকে কয়বার মিস করেন? করলেন আপনার দাদাকে, আপনার দাদার দাদাকে আপনি কয়বার করেন? আপনার দাদার নামটা আপনি বলেন তো পারলে কমেন্ট বক্সে। কিচ্ছু থাকবে না এই দুনিয়াতে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকল জীবকে গ্রহণ করতে হবে। বুঝছেন? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আপনার, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কোনো কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর কি হবে, দোয়া করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দোয়া না করলেও চলবে। ভালো থাকবেন, লাভ ইউ।